দর্শক আমন্ত্রণ ইউএনএফপি এর সহযোগিতায় মাতৃস্বাস্থ্য বিষয়ক আরটিভির নতুন ধারাবাহিক মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সিফাত শারমিন। আমাদের আজকের বিষয় কমিউনিটি ক্লিনিকের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক ডক্টর মাখদুমা নার্গিস, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি প্রজেক্টস ম্যানেজার ডক্টর সেলিনা আমিন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর জিও আসান। দর্শক, আপনারাও কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। কুইজে অংশ নিতে চোখ রাখুন আরটিভির পর্দায়। ফিরছি আলোচনায়। ডক্টর নার্গিস, আমরা প্রতিদিন দেখছি যে 2 লাখ মানুষ কমিউনিটি ক্লিনিকের সেবা নিচ্ছে। আসলে এর মূল উদ্দেশ্যটা কি কমিউনিটি ক্লিনিকের? কমিউনিটি ক্লিনিকের উদ্দেশ্য হলো গ্রামীণ যে জনগোষ্ঠী আছে আমাদের, বিশেষ করে নারী, শিশু এবং দরিদ্র জনগণ, তাদের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া। এবং এখানে এর মাধ্যমে যেমন স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা এবং পুষ্টি সেবা, এই তিনটিকেই সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 2000 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা কিন্তু সেইটা আমাদের দেশে অর্জন করতে পারিনি। এখন কিন্তু সরকার 1996 সালে যখন এই সরকার আগের টার্মে যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা এই সবার সেবাটাকে সার্বজনীন, অন্তত গ্রাম পর্যায়ে সার্বজনীন সেবা দেওয়ার জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছিলেন, এই কর্মসূচিটি হাতে নিয়েছিলেন। এবং তখন কিন্তু এটা প্রকল্প ছিল না। 1996 সালের যে স্বাস্থ্য সেক্টর প্রোগ্রাম, ওয়াইড প্রোগ্রাম যে ছিল, সেটার মধ্যে একটা কর্মসূচি হিসেবে ছিল এই কমিউনিটি ক্লিনিক প্রকল্প। তো তখন 1998 সাল থেকে এই কাজটি করা শুরু হয় এবং জনগণের কাছ থেকে জমি নিয়ে আমরা কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলো গড়ে তোলার চেষ্টা করি। এটা কিন্তু একটা অনন্য উদাহরণ বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, যে মানুষ জমি দিচ্ছে, সাধারণ মানুষ জমি দিচ্ছে এবং সরকার সেখানে তাদের সাথে পার্টনারশিপে একটা স্থাপনা নির্মাণ করে দিচ্ছে, সেখানে ওষুধপত্র, লজিস্টিক সমস্ত সাপ্লাই করছে, জনবল দিচ্ছে। এবং এই কমিউনিটি ক্লিনিকে দেখভাল করার জন্য প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একটি কমিউনিটি গ্রুপ থাকছে এবং তারা দেখছে যে সেবা দানকারী সময় মতন আসছেন কিনা, ওষুধপত্র ঠিক মতন বিলি বন্টন হচ্ছে নাকি তার অপচয় হচ্ছে বা কোনোখান থেকে সেটার কোনো মিসইউজ হচ্ছে। এবং তাদের ওই কমিউনিটি গ্রুপ ইচ্ছা করলে তাদের নিজস্ব কমিউনিটি ক্লিনিকে ইচ্ছা করলে তারা নতুন নতুন সেবাও সংযোজন করতে পারেন। তারা কিন্তু স্থানীয় যারা প্রভাবশালী বা অর্থশালী লোক আছেন তাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তারা তাদের কমিউনিটি ক্লিনিকে নতুন নতুন সেবা সংযোজন করতে পারেন, নতুন নতুন আইডিয়াস তারা এর সাথে মিলিত করতে পারেন। এভাবে কিন্তু একটা সৃজনশীল বিকাশের সম্ভাবনাও কিন্তু কমিউনিটি ক্লিনিকে থেকে যাচ্ছে। কারণ পুরোপুরি সরকারি নয়, তো এটা সরকার এবং জনগণের যৌথভাবে একটা হচ্ছে। এবং এখানে আমি দেখাতে চাই যে আমরা কিভাবে, এই দেখুন ছবিটা, দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে একটি কমিউনিটি গ্রুপ তারা একটা সভা করছে। এই কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপে 13 সদস্য বিশিষ্ট এবং এখানে রাখা হয়েছে যে অন্ততপক্ষে 4 জন নারী সদস্য থাকবেন এবং এই তার বেশিও থাকতে পারেন। এভাবে আমরা নারীর অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নটাও আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমরা যদি স্বাস্থ্যক্ষেত্রে আসলে কিছু অর্জন করতে চাই, তাহলে কিন্তু এই নারীর ক্ষমতায়ন এবং নারীর অংশগ্রহণটা নিশ্চিত না করলে আমরা এটা করতে পারবো না। এবং নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রেও কিন্তু এটা নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা ডিটেইল কথা বলবো, তার আগে আমরা একটা রিপোর্ট দেখে আসি। স্বাস্থ্যসেবা প্রদানের 3টি ধাপ রয়েছে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি লেভেল। প্রাইমারি লেভেলের দিকে যদি আমরা নজর দেই, তাহলে দেখব এখানে কমিউনিটি ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। কিভাবে? দেশের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যার মধ্যে বর্তমানে 11,816টি কার্যকর আছে। কি কি সেবা পাওয়া যায়? মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা MNH, শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা IMCI, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI,
পুষ্টি শিক্ষা এবং সম্পূরক পুষ্টি সরবরাহ, পরিবার পরিকল্পনা সরঞ্জাম সরবরাহ, স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং, টিবি, ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো জটিল রোগের শনাক্তকরণ সহ ইএমওসি সার্ভিস, ফার্স্ট এইড সহ সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনে ইউনিয়ন, থানা কিংবা জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তির সুপারিশ করা। কেমন চলছে এই ক্লিনিকগুলো? আরটিভি চেষ্টা করেছিল খাগড়াছড়ির কয়েকটি ক্লিনিকের চিত্র দেখতে। দেখা যাচ্ছে আমাদের এখানে একটা হাসপাতাল আছে, এখানে কোনো একটা ডাক্তার নাই, আমাদের চিকিৎসার জন্য একটু বড় ডাক্তারের আমাদের প্রয়োজন। আমরা ঠিক মতো ওষুধ নিয়ে আইলে পুরা মতো আর কি ওষুধটা আমরা পাই না। আবার যশোরের ক্লিনিকগুলোর চিত্র ছিল এইরকম। তাহলে সাথে সাথে আসে, এখানে আসার পরে স্বাস্থ্যকর্মী আপা আছে, উনি আমাদের সাথে বাচ্চাদের ভালো মতন ওষুধ দিয়ে দেন। বাড়ি করে সেই অবস্থায় চেক আপ করে গেছে, কাট করে গেছে, দুইবার এসেছে। আমি যখন বারবার বলতেছিলাম, আমি এখানে এসে আমি টিটেনাসের ইনজেকশন দিছি। আবার যে কোনো সমস্যা যে মাথা যন্ত্রণা করলে কি ব্যথা তাহলে ওষুধ নিয়ে গেছি। সর্বোপরি আমরা কমিউনিটি ক্লিনিকগুলোর সার্বিক সাফল্য প্রত্যাশা করি। যে আমরা আসলে কমিউনিটি ক্লিনিকের সার্বিক সাফল্য কামনা করি। তো এখানে আমরা দেখলাম যে একজন বলছেন যে সময় মতো ওনারা ওষুধপত্র পাচ্ছেন না। তো এই ব্যাপারে কি বলছেন? আচ্ছা, এই ব্যাপারে আপনারা যে ছবিটা, যেই ঘরটার সামনে দাঁড়িয়ে উনি কথাটা বললেন, ওটা কিন্তু কমিউনিটি ক্লিনিক নয়, ওটা কিন্তু ইউনিয়ন পর্যায়ের একটা প্রতিষ্ঠান। কেমন কমিউনিটি ক্লিনিক পরে যে দুটো দেখালো সেগুলো কিন্তু কমিউনিটি ক্লিনিক, এবং যেখান থেকে মানুষ নিয়মিত ওষুধপত্র পাচ্ছে, সেবা পাচ্ছে। আর আগের যেটা ইউনিয়ন পর্যায়ে যেটা দেখানো হলো, আসলে সেটা সম্পর্কে আমি বলার জন্য রাইট পারসন না, সেটার জন্য অন্যরা বলবেন যারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন। কেমন ডক্টর হাসানের কাছে জানতে চাবো যে আপনি অনেকদিন ধরে কমিউনিটি ক্লিনিকের সঙ্গে কাজ করেছেন, তো এখানে ইন্টারন্যাশনাল রিকগনিশনের সম্ভাবনাটা কতখানি বা গুরুত্বটা কি? বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের প্রয়োজনীয়তা, যেটা আসলে একটা আন্তর্জাতিক উপলব্ধি থেকে এসেছে। ডেভেলপিং কান্ট্রির শতকরা ৮০% বেশি গ্রাম অঞ্চলে থাকে। সেই এলাকার স্বাস্থ্য অবস্থা কিভাবে জোরদার করা যায় এবং কি করে স্বাস্থ্য নিয়ে যে ডিসক্রিমিনেশন আছে, ইনইকুয়ালিটি আছে, জেন্ডার ডিফারেন্স আছে, সেই বৈষম্যকে দূর করার জন্য একটা তৎকালীন এগ্রিমেন্ট বা দলিল সই করে আসেন। এবং সেই দলিলের প্রধান লক্ষ্যই ছিল কিন্তু অ্যাপ্লিকেশন অফ প্রাইমারি হেলথ কেয়ার। এবং তখন সারা বিশ্বের একটাই গোল ছিল, হেলথ ফর অল বাই দ্য ইয়ার 2000 AD ইজ দি বিগেস্ট চ্যালেঞ্জ ফর ডেভেলপিং ওয়ার্ল্ড। এবং 2000 সালের মধ্যে স্বাস্থ্য সবার জন্য নিশ্চিত করবে এই কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করার মাধ্যমে। কিন্তু পরবর্তী সরকারগুলো সেই চেষ্টা করেছেন, সেই চেষ্টার মধ্যে হয়তো কিছুটা দুর্বল ব্যবস্থাপনা, ইনকনসিস্টেন্সি ছিল। কিন্তু যে ম্যাডাম যে কথাটা বললেন যে 1995 সালে এই কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ সরকার গ্রহণ করেন এবং কমিউনিটি ক্লিনিকগুলো মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা প্যাকেজগুলো, যে প্যাকেজগুলো ম্যাডাম বললেন যে এই মা ও শিশু স্বাস্থ্য এবং কমন অসুখ বিসুখ যেগুলো গ্রামে গঞ্জে হচ্ছে, যে অসুখ বিসুখগুলোকে আমরা বলতে পারি যে 80%-এর বেশি, প্রসূতি স্বাস্থ্য, কমিউনিকেবল ডিজিজ, ট্রপিক্যাল ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ, এই যে নিউমোনিয়া, ডায়রিয়া, এই অসুখগুলো যাতে তারা বাড়ির একদম কাছাকাছি কোথাও ট্রিটমেন্ট নিতে পারে। ডক্টর হাসান, আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একটু ডক্টর সেলিনা আমিনের কাছে যাচ্ছি যে আপনি তো প্ল্যান বাংলাদেশের সাথে অনেকদিন ধরে কাজ করছেন, তো বর্তমান পরিস্থিতিতে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? বর্তমান পরিস্থিতিতে আমরা তো মেইনলি কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করি। কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করতে আমরা আসলে যেটা ম্যাডাম বললেন, কমিউনিটি ক্লিনিক ম্যানেজমেন্ট গ্রুপ, এইটা ডেভেলপ করার ক্ষেত্রে খুবই বেশি অ্যাক্টিভ। কারণ আমাদের যে অভিজ্ঞতা প্ল্যান বাংলাদেশে, সেটা হলো কমিউনিটির সাথে, কমিউনিটিকে গড়ে তোলার জন্য, কমিউনিটির ক্যাপাসিটি বিল্ড করার জন্য ওখানকার। তো
কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যখন আমরা প্রথমে শুরু করি যে এই লোকেরা আসবে এবং তারা কমিউনিটি ক্লিনিকটা দেখাশোনা করবে, প্রথম প্রথম তারা হয়তো একটু বুঝতে পারে না জিনিসটা, এবং পরে যখন বুঝতে পারে, কয়েকটা ট্রেনিং এর মাধ্যমে যায় এবং বুঝতে পারে তাদের দায়িত্বটা কি, কমিউনিটি ক্লিনিকটা তারাই জমিদান করেছে এবং তাদেরকেই এটা দেখভাল করতে হবে, তখন তারা অত্যন্ত প্রোঅ্যাক্টিভ কিন্তু হয়ে যায়। এবং তারা যে জিনিসটা করে সেটা হলো তারা এনশিওর করতে পারে এবং করেও যে এটা কিন্তু ৬,০০০ পপুলেশনের জন্য হতে পারে। ৬,০০০ দিয়ে শুরু করেছে, এখন পপুলেশন বেড়েছে হয়তো ৭-৮ হাজারও হয়ে গেছে কোনো কোনো জায়গায়। তো তারা যেটা করে ওখানে যে আয়া, এটা কিন্তু ম্যাডাম দিচ্ছেন না। আয়ার বেতনটা কিন্তু তারা দিচ্ছে, জায়গাটা পরিষ্কার রাখছে এবং তারা এনশিওর করছে ওখানে যে 3টা হেলথ কেয়ার প্রোভাইডার, 3জন কমিউনিটি ক্লিনিক প্রজেক্ট থেকে আছে, যে তারা টাইমলি আসছে কিনা, তারা ঠিক মতন কাজটা করছে কিনা, বা আমার মায়েরা ওখানে অ্যান্টিনেটাল কেয়ার ঠিক মতন পাচ্ছেন কিনা, বাচ্চারা সেবা পাচ্ছেন কিনা। তো এই যে সিম্বায়োসিসটা আসলে রিপোর্ট করতে হয় কার কাছে? কমিউনিটি ক্লিনিকের যে ডেটা, সেই ইনফরমেশন একটা ফ্লো আছে, সেই ফ্লো দিয়ে আমরা সোজা সেন্ট্রাল অফিস, যেটা কমিউনিটি ম্যাডামের অফিস, সেইখানে চলে আসে রিপোর্টটা। এবং উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে তাদের একটা সুপারভিশন হয়, ম্যাডামের অফিস থেকে তাদের একটা সুপারভিশন হয়, এগুলো কিন্তু অফিসিয়াল। কিন্তু কমিউনিটি ক্লিনিক ম্যানেজমেন্ট গ্রুপকে আমরা এভাবেই গড়ে তুলছি যে আজকে কেউ যদি সুপারভাইজ না করে, তারাই পারবে কমিউনিটি ক্লিনিকটা চালাতে। এবং আমার কাছে প্রচুর এক্সাম্পল আছে, আমরা 1000 কমিউনিটি ক্লিনিক ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করছি এবং এখন পর্যন্ত প্রায় 500 করে ফেলেছি। আপনারা অনেক জায়গায় ভিজিট করেছেন, কিন্তু ওইসব জায়গায় গেলে আপনারা সত্যিই দেখতে পাবেন যে তারা কিরকম ভাইব্রেন্ট একটা পপুলেশন, তারা জিনিসটা করছে এবং তারা দেখাশোনাও করছে। শুধু যেটা লাগে যে ওষুধের সাপ্লাই লাগে এবং হেলথ কেয়ার প্রোভাইডাররা ওখানে এইচএ আছেন, এফডব্লিউ আছেন এবং নতুন সিএইচসিপি একটা ক্যাডার ওনারা আছেন। শুধু এনারা যদি থাকেন এবং ওষুধ ঠিক মতো থাকে, ওনারা চালিয়ে যেতে পারেন। আমার অভিজ্ঞতায় ওষুধ কিন্তু আমি জানি না পর্যাপ্ত, আমি যেহেতু প্রায় 28 রকমের ওষুধ সেখানে সরবরাহ করা হচ্ছে এবং পাচ্ছে ওষুধ। আমি একেবারে অনেক দিন থেকেই কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করছি, আমি দেখলাম যে ভালোই এই জিনিসটা হচ্ছে। এটা যদি চালিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় এটা সাকসেসফুল একটা প্রজেক্ট হবে। আমি ডক্টর নার্গিসের কাছে আছি যে এখানে মেইনলি কারা সার্ভিস দিচ্ছে? ওই যে উনি বললেন যে একজন স্বাস্থ্য সহকারী, একজন পরিবার পরিকল্পনা সহকারী, এবং আমরা নতুন নিয়েছি যাদেরকে আমরা বলি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, সিএইচসিপি, তাদেরকে। এবং এদেরকে নেয়ার পরে এরা কিন্তু মানে পুঁথিগত বিদ্যার দিক থেকে, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে ওই এইচএ এবং এফডব্লিউ এদের থেকে একটু বেশি। এরা হল এইচএসসি পাস এবং এদেরকে 3 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়েছে, ইনক্লুডিং কম্পিউটার, এবং 6 সপ্তাহ থিওরিটিক্যাল, 6 সপ্তাহ প্র্যাকটিক্যাল। আর অন্যদের কিন্তু এরকম একটা এলাবোরেট ট্রেনিং যারা নিতে আসছে তাদের মিনিমাম এইচএসসি পাস হতে হবে। ট্রেনিং দিতে যারা নিয়োগ পাচ্ছে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। এবং এই ট্রেনিং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 13,500 তো টার্গেট ট্রেন করা, তার মধ্যে প্রায় 9,000 আমরা ট্রেনিং দিয়ে ফেলেছেন। এবং এই ট্রেন ম্যান পাওয়ার এখন তারা তাদের নিজেদের ফ্যাসিলিটিতে যে সেবা দান করছে। এখন যেটা আমাদের কাছে যে অনেকেই বলেন যে একবার কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছিল। আমরা 97 সাল থেকে আসলে কমিউনিটি ক্লিনিকের ধারণাটা শুরু হয় এবং 2001 পর্যন্ত আমরা 10,723টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছিলাম। বন্ধ হওয়ার কারণটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, বলছি আমি। তো তার মধ্যে থেকে প্রায় 8,000 কমিউনিটি ক্লিনিক আমরা চালু করেছিলাম, কিন্তু বলতে পারেন যে স্বল্প সময়ের জন্য। মানে 2000 নির্মাণ শেষ হওয়ার পরে চালু প্রাথমিক পর্যায়ে তখনই কিন্তু আমাদের দেশের সরকার পরিবর্তন হয়ে যায়। তা আমাদের দেশের গরিব মানুষের দুর্ভাগ্য বলতে হবে যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখি যে অনেক কর্মসূচিও পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু কারো কাছে কাম্য নয়, কারণ যেগুলি জনকল্যাণমূলক কাজ এগুলি তো মানুষের জন্য কাজ। এগুলি এক সরকার চালু করলে আরেক সরকার বন্ধ করে দেবেন, এই ফিলোসফিটার থেকে কিন্তু আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। কারণ এখন তো কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে এবং বেশ কিছুদিন ধরে সেবা পাচ্ছে। এখন যদি আপনি কোনো কমিউনিটি গ্রুপের কাছে যান, তারা কিন্তু বলবে যে আমাদের এটি বন্ধ করতে গেলে আমরাই এটাকে প্রতিরোধ করব। কাজে অনেকে আবার ভয় পান যে আবার যদি সরকার পরিবর্তন হয়
তাহলে কি এই কমিউনিটি ক্লিনিক কি আগের মতন আবার বন্ধ হয়ে যাবে কিনা। তো সেখানে আমার উত্তর হলো যে আমরা যদি জনগণকে সচেতন করতে পারি, সম্পৃক্ত করতে পারি এই কাজটির সাথে, তাহলে কিন্তু এই সম্ভাবনাটা একেবারেই থাকে না। ম্যাডামের এটার সাথে আমি একটু কমিউনিটি গ্রুপকে আমরা যদি সচেতন এবং সক্রিয় এবং তাদেরকে যদি আমরা এই কমিউনিটি গ্রুপ যে তাদের এই ওনারশিপ তাদের মধ্যে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু হ্যাঁ, তারা যদি মনে করেন যে এই কমিউনিটি ক্লিনিক আমাদের, তাহলে কিন্তু এইটা মনে হয় না যে এটা সম্ভব হবে। তবে এটা ঠিক যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে জনগণ যে উপকার পেয়েছে, আপনি বললেন যে 2 লাখ, প্রায় 2 লাখ রোজ তারা সেবা নিচ্ছেন, তাহলে চিন্তা করেন যে কত মানুষ প্রত্যেকদিন সেবা পাচ্ছে এবং এই সেবাটার থেকে তারা বঞ্চিত ছিল। এই সেবাটা তো অত্যন্ত প্রয়োজনীয় সেবা, এবং এটি যদি না পায় তাহলে কেমন করে আমাদের দেশে আমরা একটা স্বাস্থ্যকর একটা জাতি আমরা পেতে পারি, তাই না? বা নতুন প্রজন্ম, আমরা একটা স্বাস্থ্যকর নতুন প্রজন্ম পেতে পারি। এখানে ডক্টর হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। আপনার এই উদ্যোগটা অত্যন্ত মহান, সরকারের এই এটা আমার উদ্যোগ না, এটা সরকারের উদ্যোগ। হ্যাঁ, সরকারের উদ্যোগটা অত্যন্ত মহান, কিন্তু আমাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে অনেক মহান উদ্দেশ্য সেভাবে বাস্তবায়ন হয় নাই। তো এইখানে যে জায়গাটা, যে দি ফাইনেস্ট ইনফ্রাস্ট্রাকচার কমিউনিটি ক্লিনিক লেভেলে করেছেন, যে এই ক্লিনিকটার জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আপনি নিয়োগ করেছেন, ট্রেনিং দিয়েছেন, কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে, এবং কমিউনিটি যেটা ম্যানেজমেন্ট গ্রুপ সেটা আছে, 3টা সাপোর্ট গ্রুপ আছে। এখন এই গ্রুপগুলোর মধ্যে রুলগুলো যদি স্পেসিফিক্যালি ডিভাইডেড না হয় এবং এগুলার কোঅর্ডিনেশন, নেটওয়ার্কিং এবং ম্যানেজমেন্ট যদি প্রপারলি সুপারভাইজড, মনিটরড এবং অ্যাকাউন্টেবল না হয় বা উইদিন দ্যাট সিস্টেম, ম্যাডাম, তাহলে কিন্তু এটার সাস্টেনেবিলিটি উইল বি এ ভেরি বিগ কোশ্চেন। কারণ এখানে একটা গ্রুপ আছে যে যারা নাকি কোয়াক, তারা চাবে না কমিউনিটি ক্লিনিক প্রপারলি ভালোভাবে চললে। আমরা আলোচনা আবারও এখান থেকে শুরু করব। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আমরা আবার শুরু করব। আপনারা দেখছেন ইউএনএফপি এর সহযোগিতায় মাতৃস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বিশেষ টক শো মাতৃত্ব অনন্য, আসুন একে নিরাপদ করি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ মাতৃত্ব অনন্য, আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে কথা বলছিলাম কমিউনিটি ক্লিনিকের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আচ্ছা, আপনি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলছিলেন। জি, নারী ক্ষমতায়ন আমি বলছি যে ধরেন স্বাস্থ্যই বলেন, পরিবার পরিকল্পনাই বলেন, বা স্বাস্থ্যক্ষেত্রের যে কোনো পুষ্টি বলেন, এটার জন্য প্রয়োজন হলো নারী শিক্ষা। প্রথম যে মা যদি শিক্ষিত হন, মা যদি সচেতন হন এবং মা যদি ক্ষমতায়িত হন, তাহলে কিন্তু তার পক্ষে তার স্বাস্থ্য যে সমস্যাগুলো সেগুলোর প্রতি যত্নবান হওয়া তার জন্য খুব সহজ হয়। এবং এটা আমরা কিছু কিছু দেখতে পাই যে আমাদের যে পরিবার পরিকল্পনায় সাফল্য এসছে, সেটা কিন্তু একটা বিরাট ভূমিকা আছে যে নারী শিক্ষার যে প্রসার হচ্ছে গ্রামে গ্রামে, এটা একটা বড় ভূমিকা রাখছে। আরেকটা আছে, সেটা হলো যে আজকাল মেয়েরা কিন্তু কাজ করছেন এবং উপার্জন করছেন। এর ফলে তারা পরিবারে কিন্তু কিছুটা ক্ষমতা অর্জন করেছেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু ক্ষমতা হয়েছে। এই জন্য কিন্তু তারা তাদের বাচ্চাদের কখন নেবেন, কতখানি মাঝখানে গ্যাপ থাকবে, এগুলির ব্যাপারে কিন্তু তারা কিছু সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে তারা পৌঁছেছেন। আমরা ফিরে আসি ডক্টর আহসানের কাছে। আপনি যেটা বলছিলেন ডক্টর নার্গিসকে, জি, সুবিধাগুলা। হ্যাঁ, না, আমি যেটা যেহেতু ম্যাডামকে আলোচনায় পেয়ে গেলাম, একটা কথা এই জন্য বলছি যে আমার জনস্বাস্থ্য বিভাগে যারা স্টুডেন্ট, এমপিএইচ এর যারা স্টুডেন্ট, তারা কিন্তু অনেক থিসিস, দ্যাট মিনস রিসার্চ এবং গবেষণা এই জায়গাগুলো নিয়ে করে আসছে, এবং সেইখানে যে ফলাফল আসছে এবং যেগুলো ম্যাডামকে আমি ভালো ওই ফোরামেই জানাবো, এই সুযোগে দুই একটা কথা বলে রাখি যে এই উদ্যোগের গুরুত্ব অপরিসীম, কিন্তু এটাকে ইফেক্টিভ ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। স্বাস্থ্য বিভাগের যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি আছে আমাদের দেশে, সারা পৃথিবীর লোক এক কথায় বলছে দি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ইন বাংলাদেশ। নাম্বার 2, the best health personnel networking, around 120,000 under Director General of Health Services and another 100,000 under Family Planning Services. আমার এই ক্লিনিকের জন্য ম্যাডাম
নতুনভাবে নিয়োগ করছেন 13,500 এবং তাদের দে আর প্রপারলি ট্রেন্ড, আই হ্যাভ সিন। তো এই লোকগুলাকে যদি এই হেলথ এর জন্য প্রপারলি অ্যাকাউন্টেবল করে উইথ স্পেসিফিক টাস্ক এন্ড রেসপন্সিবিলিটি মনিটরিং সুপারভিশন করে করা যায়, তাহলে এর সফলতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা প্রশ্ন যে জায়গাটা ম্যাডাম বলতেছিলেন, যখন কমিউনিটি বুঝবে, কমিউনিটির লোকেরা যে এই ক্লিনিকটি আমাদের এবং এইটা আমাদের জন্য অনেক প্রয়োজন, তখন আমার মনে হয় কোনো সরকারি এই জনগণের এই নিজস্ব রায়ের বাইরে যাবে বলে আমার মনে হচ্ছে না। এখন যেহেতু অনেকগুলো পার্টনার এখানে আসছে, লাইক প্ল্যান ইন্টারন্যাশনাল, জাইকা, কেআর, WHO, সো মেনি, কতগুলো দিচ্ছে কারিগরি সাপোর্ট, কতগুলো দিচ্ছে ফেসিলিটিস সাপোর্ট। এখন ওনাদের দায়িত্ব হচ্ছে কোঅর্ডিনেট। ম্যাডাম একটা জিনিস, কোঅর্ডিনেশন মেকানিজমটা ডেভেলপ করা উচিত। এবং আমিও বলছি জনস্বাস্থ্য বিভাগ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার এই মহান উদ্যোগের সাথে আমরাও একমত। আমি আপনাকে একটু একটা ইনফরমেশন দেই। এই যে কোঅর্ডিনেশনটা না, এইটা কিন্তু ম্যাডাম আমাদেরকে প্রায় প্রত্যেক মাসে ডাকছেন। আমরা সব এনজিওরা একসাথে বসছি এবং এক একজন এক একটা এলাকা নিয়ে রিপোর্ট করছি, কিন্তু যে আমরা কোন কোন কমিউনিটি ক্লিনিকে কাজ করছি, কি স্ট্যাটাস, তারপরে কতজন ছেলেরা, কতজন মেয়েরা, কতজন বাচ্চারা সেবা পেল, এটা কিন্তু কোঅর্ডিনেশনটা আমরা সুন্দর করে করছি। এট দ্য সেম টাইম আমরা যেসব এলাকায় কাজ করি ওইসব এলাকায় সিভিল সার্জন, তারপরে THFPO যিনি আছেন উনারা কিন্তু আসেন, সুপারভাইজ করেন, দেখেন। এবং কোঅর্ডিনেশনটা আমাদের একেবারে ইউনিট লেভেল থেকে নিয়ে ন্যাশনাল লেভেল পর্যন্ত কিন্তু আমরা সুন্দর মতন করার চেষ্টা করছি। রিপোর্টিং সিস্টেমও কিন্তু এই যেটা খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, রিপোর্টিং সিস্টেম, আউটলাইন অফ দ্য রিপোর্টস, এগুলা করে ম্যাডাম আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, আমরা সবাই মিলে এটা ডেভেলপ করেছিলাম এবং সেই ভাবে কিন্তু কমিউনিটি ক্লিনিক থেকে রিপোর্টিং গুলো আসছে। ডক্টর সেলিনা, আপনার কাছে আমি আরেকটু জানতে চাচ্ছি, ডক্টর হাসান বলছিলেন যে এফেক্টিভ ম্যানেজমেন্ট, এটা আপনারা কিভাবে আসলে এনশিওর করছেন? আপনি যদি বলেন ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য কমিউনিটি ক্লিনিক্স, তাহলে আমি একদম জোর দিয়ে বলবো এই ম্যানেজমেন্টকে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কমিউনিটি গ্রুপের কাছে। কমিউনিটি গ্রুপরা ভালোভাবে যখন ট্রেনিং পায়, 3 ধরনের ট্রেনিং তারা পায়, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, ফান্ড রেজিং এবং কিভাবে দেখাশোনা করবে, সুপারভিশন, এই ট্রেনিংগুলো পায়। এবং আমাদের বোধহয় একটা ধারণা যে আমরা যারা খুব লেখাপড়া করেছি, খুব জানি, আমরাই পারি, কিন্তু ওনাদের মধ্যে যে কি পরিমাণ স্ট্রেংথ, একটু শেখানোর পরে একটুখানি খাতা দিলে সেই খাতায় রেকর্ড রাখা, প্রত্যেক মাসে বসা, ডিসিশন নেওয়া, ফলো আপ করা, এগুলো সব কিন্তু ওনারা করে যাচ্ছেন। এবং আমি জানি যে ম্যানেজমেন্ট আমরা তাকিয়ে আছি ম্যাডামের অফিস থেকে করবে, ডিজি হেলথের অফিস থেকে করবে, ঠিক আছে, এগুলো আছে, কিন্তু আমার প্রচন্ড আস্থা কমিউনিটি গ্রুপের উপরে, কারণ আমি দেখছি যে ওনারা ম্যানেজ করতে পারছেন। ইভেন যদি কখনো কোনোখানে ট্রান্সফারের জন্য কোনো কারণে কেউ না থাকে, FWA নাই, ওনারা কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে যে বলছেন, এতখানি ওনারা এখন দায়িত্ব নিতে পারছেন যে বলছেন আমাদের এখানে পোস্টিং দাও। আরেকটা জিনিস একটু না বললেও নয়, ওনারা কিন্তু লোকাল লেভেলে ফান্ড রেজ করছেন। আমরা যে এত চিন্তা করছি যে না থাকলে কি হবে, ওনারা লোকাল লেভেলে ফান্ড রেজ করতে পারছেন। কি করে পারছেন? ওনারা তো দরিদ্র জনগোষ্ঠী। আমাদের বছরে যখন নবান্ন হচ্ছে তখনকার ধানটা কালেক্ট করছেন, আমি ছবিগুলো আনি নাই, এতটা ধানই কালেক্ট করেছে যে ওটা বিক্রি করে কোনো জায়গায় ওনারা 1 লাখ টাকা পর্যন্ত নিয়ে এসেছে। কোনো ফান্ড রেজিং এ ওনাদের 12 লাখ টাকা জমে গেছে, কোনোখানে আবার 1.5-2 লাখ টাকা জমেছে। এটা পুরনো এবং নতুন হিসেবে ভ্যারি করছে, কিন্তু ওনারা কিন্তু করে যাচ্ছেন। শুধু দরকার একটু ফেসিলিটেশন, একটু সাপোর্ট, একটু মনিটরিং, একটু মনিটরিং। আমি ডক্টর নার্গিসের কাছে আরেকটা জিনিস জানতে চাবো যে কমিউনিটি ক্লিনিকগুলো জমি ডোমিনেট করা, এই ক্ষেত্রে প্রভাবশালীদের দ্বারা বায়াস হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? কমিউনিটি ক্লিনিকের জমি আমরা যখন নিচ্ছি তখন আমাদের একটা নীতিমালা আছে। নীতিমালাটা হলো এই যে আমরা প্রতিটা যে সাবেক ওয়ার্ড, সেই সাবেক ওয়ার্ডে আমরা একটি করে করব, এবং যদি বড় হয়, ওয়ার্ডটি যদি বড় হয় এবং সেখানকার জনসংখ্যা যদি মানে ধরেন 10-12 হাজার মতন হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করব যে একাধিক করার কথা, না হলে আমরা সাবেক ওয়ার্ডে একটি করব। এবং যদি কোনো স্বাস্থ্য স্থাপনা ওখানে থাকে, যেমন ইউনিয়ন লেভেল ফ্যাসিলিটিস গুলো যদি থাকে, বা ওই ওয়ার্ডে যদি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থাকে, তাহলে আমরা সেখানে করব না। এভাবে কিন্তু আমরা হিসাব করে একটা ডিসটেন্সের প্রশ্ন আছে, ক্যাচমেন্ট এরিয়ার একটা ডিসটেন্স, এবং এইগুলি শুধু সব সময় ফিক্স না। মনে করেন যে আজকে পাহাড়ি এলাকা,
বা মনে চর এলাকা বা হাওর বাওর এলাকা, সেসব জায়গার জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। যে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন জনগোষ্ঠী, সেখানে তাদের জন্য কিন্তু আমরা একটা এলাকায়, নতুন এলাকাতে আমরা হয়তো ৬,০০০ জনসংখ্যা হয় নাই, কিন্তু তারপরেও আমরা কমিউনিটি ক্লিনিক করার উদ্যোগ আমরা নেব, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। এবং এই আলোকে আমাদের এই ১৩,৫০০ বাইরেও বেসিক্যালি আপনারা ৬,০০০ জনসংখ্যা বেস করে মিনিমাম করে কমিউনিটি ক্লিনিক, বা কোনোখানে বেশিও আছে। তবে ওই এই ক্যাটাগরি থেকে আমরা এখন একটু বেরিয়ে এসে ওই পুরনো ওয়ার্ড, সাবেক যে ওয়ার্ড আছে, যে প্রত্যেকটি ইউনিয়নে 3টে করে ওয়ার্ড আগে ছিল পুরনো, এখন 9টা হয়েছে। তো ওই সাবেক যে পুরনো 3টি ওয়ার্ড, সেই 3টি ওয়ার্ডে যেন একটা অবশ্যই, প্রত্যেকটা ওয়ার্ডে একটা যেন অবশ্যই কমিউনিটি ক্লিনিক থাকে, এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। আর যেটা একটু কথায় আসলো যে আমাদের এই যে সুপারভিশন মনিটরিংটা কিভাবে যদি না হয় বা নেটওয়ার্কিংটা যদি ঠিক মতন না হয়, তাহলে এটার একটা রিস্ক থেকে যায়। এটা অবশ্যই, কারণ ডক্টর সেলিনা বললেন এবং উনিও বললেন যে আসলে কিন্তু আমি মনে করি যে কমিউনিটি ইনভলভমেন্টটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জন্য কিন্তু আমরা নিজেরা সবাইকে নিয়ে বসে, আমরা ডোনার এজেন্সি, এনজিও, আমরা সরকারি লোকজন বসে তাদের জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে যে কিভাবে তাদেরকে আমরা ট্রেনিং দেব, এবং যেহেতু আমরা কি কথা বলবো সেটা সবার কাছে ইউনিফর্ম হতে হবে, সেই জন্য আমরা গাইডলাইনটা বেসিক্যালি তৈরি করেছি। ডক্টর হাসানের কাছে আমি একটু জানতে চাবো যে ওনারা গাইডলাইনের কথা বলছেন, তো আমরা কিভাবে এই সুপারভিশন এবং মনিটরিং করতে পারি এই গাইডলাইনগুলো? গাইডলাইন যেটা নাকি ইফেক্টিভ গাইডলাইনস হইতে পারে, যেহেতু প্রোগ্রামটা ট্রুলি অত্যাবশ্যকীয় একটা প্যাকেজ, স্বাস্থ্যসেবা প্যাকেজ, যেটার আসলে টোটালি ওনার হলো কমিউনিটি মেম্বাররা। এই প্রোগ্রামের দ্য ইন্টারন্যাশনাল কনসেপ্টে যেভাবে এটাকে ডিফাইন করেছে আর কি, এই কর্মসূচিগুলোতে ইন দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তারা বলছে যে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্যাকেজ এটা অ্যাক্সেসিবল টু দি এভরি পিপল and acceptable to them through their full participation at a cost the country and community can afford. তার মানে যখন এই কমিউনিটি লেভেলের কোনো একটা গাইডলাইন্স করবে, এটা অতি সহজ, হ্যাঁ, পরিকল্পনা পর্যায়ে, ইমপ্লিমেন্টেশন পর্যায়ে, সুপারভিশনের জন্য, মনিটরিংয়ের জন্য, এবং ডেফিনেটলি এটার একটা ইভ্যালুয়েশন সিস্টেম থাকতে হবে, এবং বেসড অন দি ইভ্যালুয়েশন ফাইন্ডিংস এ কারেক্টিভ অ্যাকশন, হ্যাঁ, নেওয়ার মেকানিজম থাকতে হবে। এইটা যদি আবার অন্য হসপিটাল ব্যবস্থাপনার মতো হয়, তাহলে কিন্তু এইটার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। আমি যে কথাটা সরাসরি বলতে চাচ্ছি, যেহেতু ডক্টর নার্গিস এখানে আছেন, হ্যাঁ, আমাদের সবার শ্রদ্ধাভাজন, যে বড় চ্যালেঞ্জ কোনটা, হ্যাঁ, আমি এই কথাটা একটু বলে নিই যে এটার ব্যবস্থাপনাটা ইনক্লুডিং ফান্ড ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ, যেন আপনার কাছে বা মন্ত্রণালয়ে আসতে না হয়, এটা যেন লোকালি ম্যানেজ হয়। এটা আমি আপনাকে জানাতে বলছি যে আমাদের যে ফান্ড যেটা আমরা রেজ হচ্ছে এবং এর হিসাবপত্র রাখা, এটা কিন্তু সম্পূর্ণভাবে কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ করছে। এখানে কিন্তু আমাদের কিছু করণীয় নেই। আর খরচ কিভাবে হবে সেটাও কিন্তু কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ বসে তাদের মিটিং এ সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা এটাকে কিভাবে খরচ করব, অত্যন্ত স্বচ্ছতার সাথে। এবং প্রয়োজনে এটার পরেও আমি আশা করতে পারি না যে 100% এটা স্বচ্ছ হবে, সেজন্য আমরা প্রভিশন রেখেছি যে লোকাল গভর্নমেন্ট প্রয়োজনে এটাকে অডিট করবেন। এটাকে আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ফান্ডের উপর। আর ম্যাডাম, এই লোকাল প্রতিনিধি কিন্তু ওই কমিটির চেয়ারম্যান, ওই যে মেম্বার, যেটা ইউনিয়ন 13 সদস্যের মেম্বার, যে ইউনিয়ন পরিষদ মেম্বার হলেন, ওই এলাকার যিনি ইউনিয়ন পরিষদ মেম্বার, তিনি হবেন ওই কমিটির চেয়ারম্যান। এবং পুরোটা ওই ইউনিয়ন পরিষদ যিনি চেয়ারম্যান হবেন, তিনি ওই ওনার ইউনিয়নের সবকটি কমিউনিটি ক্লিনিক তার প্রধান পৃষ্ঠপোষক। এভাবে কিন্তু আমরা লোকাল গভর্নমেন্টকেও আমাদের এই কর্মসূচির সাথে আমরা সম্পৃক্ত করেছি, কারণ এটা আমরা বিশ্বাস করি যে আসলে স্থানীয় সরকার যতক্ষণ না পর্যন্ত এই দায়িত্বগুলো শেয়ার করবেন আমাদের সাথে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এফেক্টিভ একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা এটা আমরা করতে পারবো না। ম্যাডাম, এটা শুধু স্বাস্থ্য বিভাগের একা কাজ না, এটাকে মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট, সেজন্য আমরা এনজিও আসছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আসছে। আর আমি একটু বলছি যে আমরা যে এনজিওদেরকে আমাদের সাথে মানে হিসাবে নিয়েছি, আমাদের সহযোগী হিসাবে আমরা নিয়েছি, সেটা ওনারা যে কাজটা করছেন সেটা হলো এই মেইনলি এই কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপকে এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপকে
এদেরকে ট্রেনিং দেওয়া, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, কারণ এটাই আমি মনে করি যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কাজটা যদি আমরা পারি, এটা যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ আমার ওই কমিউনিটি পর্যায়ে সেবাদানকারী সঠিক সময় আসছেন কিনা এটা আমার থেকে ওই কমিউনিটি গ্রুপ যদি দেখার দায়িত্ব নেন তাহলে এটা বেশি এফেক্টিভ হবে এবং তারা নির্দিষ্ট যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা নিয়ে কথা বলে আসলে শেষ করা যাবে না এক পর্বে। আমরা আশা করি আমরা আবারও এটা নিয়ে আলোচনায় বসবো। আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।